কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। আজ আমরা বাংলা সাহিত্যের এমন একটা চরিত্র নিয়ে আলোচনা করব যা আক্ষরিক অর্থেই আপনাকে ভাবিয়ে তুলবে। আমরা কথা বলছি শিল্প, দারিদ্র্য আর এক অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে। এমন একটা গল্প যা শিল্পের আসল মানে আর বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে একটা দারুণ প্রশ্নচিহ্ন এঁকে দেয়। আচ্ছা, ভেবে দেখুন তো, পেটে চরম ক্ষুধা, পকেটে একটা পয়সাও নেই। এমন অবস্থায় জাদুমন্ত্রের মতো বিশাল অঙ্কের টাকা সামনে এলে কেউ কি সেটা ফেরাতে পারে? বিশেষ করে তখন যখন শুধু নিজের অভিনীত চরিত্র থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে এলেই টাকাটা পাওয়া যাবে। অভাবনীয়, তাই না? কিন্তু একজন শিল্পী কি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন, নাকি আজীবন দারিদ্র্যকেই বরণ করে নেবেন? চলুন এই চরম মনস্তাত্ত্বিক টানাপোড়েনটাই আজ ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি। তো আমরা যে মাস্টারপিসটা নিয়ে কথা বলছি সেটা হলো প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা সাড়া জাগানো ছোট গল্প বহুরূপী। এটা কিন্তু নিছক কোনো গল্প নয়, বলতে পারেন মানব মনের একটা জটিল দলিল। আর এই পুরো আখ্যানটা আবর্তিত হয়েছে এর কেন্দ্রীয় চরিত্র হরিদা এবং তার বিচিত্র জীবনকে ঘিরে। গল্পের গভীরে যাওয়ার আগে একটু ক্লিয়ার করে নিই, এই বহুরূপী ব্যাপারটা আসলে কি। বহুরূপী হলো আমাদের লোকজ সংস্কৃতির এমন একটা পুরনো পেশা, যেখানে একজন মানুষ শুধু পোশাকই বদলান না, বরং একদম নিখুঁত ছদ্মবেশে অন্য একটা চরিত্রের সত্তা নিজের মধ্যে ধারণ করেন। রাস্তায় বা মানুষের দোরগোড়ায় গিয়ে তারা অভিনয় করেন, আর বিনিময়ে মানুষ যা দেয় তাতেই তাদের পেট চলে। আমাদের গল্পের হরিদা হলেন ঠিক এমনই একজন, অত্যন্ত দক্ষ কিন্তু আর্থিকভাবে ভীষণ প্রান্তিক একজন বহুরূপী। এবার একটু হরিদার রিয়েল লাইফ বা বাস্তব জীবনের দিকে তাকানো যাক। মানুষটার দারিদ্র্য এতটাই চরম যে ছোট্ট ঘরের উনুনে অনেক সময়ই ভাতের বদলে হাঁড়িতে কেবল জল ফোটে। কারণ কি জানেন? তিনি কোনো ধরাবাঁধা অফিসের কাজ বা দোকানের চাকরি করতে একেবারেই নারাজ। মানে রুটিন মাফিক একঘেয়ে জীবনের চেয়ে নিজের স্বাধীন সত্তা আর শিল্পের প্রতি তার এতটাই টান যে অনাহারকে মেনে নেওয়াটাও তার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আর এখান থেকেই কিন্তু বোঝা যায় হরিদার অভিনয় ক্ষমতার বিশাল রেঞ্জ। যেমন ধরুন, কখনো তিনি চকের বাসস্ট্যান্ডে এক ভয়ঙ্কর পাগল সেজে যাত্রীদের একেবারে চমকে দিচ্ছেন, আবার কখনো সন্ধ্যায় রূপসী বাইজি সেজে ঘুঙুরের শব্দে সবাইকে মুগ্ধ করে দিচ্ছেন। কখনো বয়স্ক কাবুলিওয়ালা, আবার কখনো দয়ালবাবুর লিচু বাগানে এমন নিখুঁত নকল পুলিশ সাজলেন যে খোদ স্কুলের মাস্টারমশাই পর্যন্ত বোকা বনে গেলেন। তার অভিনয়ে জাস্ট কোনো খাদ নেই, প্রতিটি চরিত্রই একেবারে জলজন্ত বাস্তব। এখানে হরিদার জীবনের সবচেয়ে বড় বৈপরীত্য বা ডুয়ালিটিটা একদম স্পষ্ট। একদিকে তার রূঢ় বাস্তব, একজন নিঃস্ব ক্ষুধার্ত মানুষ যার মাথার উপরে ছাদটুকুও বলতে গেলে নড়বড়ে। কিন্তু অন্যদিকে দেখুন তার শিল্পের ক্ষমতাটা কতটা অসীম। যখনই তিনি কোনো ছদ্মবেশ নিচ্ছেন, তখন কিন্তু তিনি আর সেই গরিব হরিদা নেই। তখন তিনি সাধারণ মানুষের কাছ থেকে আদায় করে নিচ্ছেন ভয়, বিস্ময় আর শ্রদ্ধা। মানে বাস্তব জীবনে যে মানুষটা এতটা অসহায়, শিল্পের জগতে সেই কিন্তু একচ্ছত্র অধিপতি। কিন্তু ওই যে বললাম, অভাব, এই সামান্য রোজগারে তো আর পেট চলে না, তাই না? তাই হরিদা একটা বিরাট সিদ্ধান্ত নিলেন। বন্ধুদের বললেন যে এবার তিনি এমন এক জবর খেলা দেখাবেন যা দিয়ে একদম সারা বছরের রোজগার এক ধাক্কায় উঠে আসবে। অর্থাৎ তিনি প্ল্যান করলেন তার জীবনের সেরা এবং সবচেয়ে বড় ছদ্মবেশটা ধারণ করার। এমন একটা ছদ্মবেশ যা শুধু অভিনয় নয়, তৈরি করবে একটা নিখুঁত বিভ্রম। আর এই চূড়ান্ত অভিনয়ের টার্গেট হিসেবে হরিদা বেছে নিলেন শহরের অন্যতম ধনী মানুষ জগদীশবাবুকে। লোকটা ভীষণ ধনী ঠিকই, কিন্তু স্বভাবের দিক থেকে একেবারে যাকে বলে কিপটে। কিছুদিন আগেই তার বাড়িতে হিমালয় থেকে এক আসল সন্ন্যাসী এসেছিলেন। তো হরিদা ডিসাইড করলেন এই জগদীশবাবুর বাড়িতেই তিনি তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করবেন, আর এমন কিছু করবেন যা কেউ কল্পনাও করতে পারবে না। এরপর ঘটনাটা যে মোড় নেয় সেটা সত্যিই অভাবনীয়। চলুন দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। একটা স্নিগ্ধ জ্যোৎস্নাময়ী সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে হঠাৎ এক বিরাগীর আগমন ঘটে। আর এই বিরাগী আর কেউ নন, স্বয়ং আমাদের হরিদা। কিন্তু বিশ্বাস করুন, তাকে দেখে চেনার কোনো উপায়ই নেই। তার আগমনে সেখানে এমন এক ঐশ্বরিক শান্ত পরিবেশ তৈরি হল যে উপস্থিত সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। হরিদার এই নতুন ছদ্মবেশটা যে কতটা নিখুঁত ছিল সেটা একটু ডিটেলে বলি। খালি গায়ে শুধু একটা সাদা উত্তরীয়, ধুলোমাখা পা আর ঝোলার ভেতর একটা পবিত্র গীতা। কিন্তু সবচেয়ে নজর কাড়া বিষয়টা ছিল তার দৃষ্টি। চোখে মুখে এমন একটা অদ্ভুত শান্ত আর নির্লিপ্ত ভাব, যা দেখে মনে হচ্ছিল লোকটা যেন এই জাগতিক দুনিয়ার সীমানা পার হয়ে আসা সম্পূর্ণ ভিন্ন কোনো সত্তা। এমনকি তার খুব কাছের বন্ধুরাও তাকে এই রূপে দেখে বিন্দুমাত্র চিনতে পারেনি। ভাবা যায়? আর বিরাগীরূপী হরিদার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে শহরের সবচেয়ে ধনী আর কৃপণ মানুষ জগদীশবাবু একেবারে কুপোকাত। তিনি পরম ভক্তিতে ওই বিরাগীর পায়ে লুটিয়ে পড়েন এবং তার কাছে শান্তির উপদেশ ভিক্ষা চান।
একটু ভেবে দেখুন তো, একজন দরিদ্র বহুরূপী কেবল তার শিল্পের জোরে একজন বিত্তবানের সমস্ত অহংকার চূর্ণ করে তাকে নিজের পায়ের কাছে নামিয়ে এনেছেন। একে শিল্পের অভাবনীয় বিজয় ছাড়া আর কি বা বলা যায়। এবার এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা খেয়াল করুন, 101। গল্পের একদম চরম মুহূর্তে জগদীশবাবু এই বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য প্রণামী হিসাবে 101 টাকা সাধেন। হরিদার মতো একজন মানুষ যার হাড়িতে চালের বদলে জল ফুটে, তার কাছে এই 101 টাকা মানে আক্ষরিক অর্থেই এক বিশাল সম্পদ, তাই না? এই টাকাটা পেলে তার সারা বছর অনায়াসে কেটে যেত। তো প্রশ্ন হল, হরিদা কি সেই টাকাটা নিয়েছিলেন? বিরাগীরূপী হরিদার উত্তরটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি জগদীশবাবুকে বলেন, ধন, জন, যৌবন কিছুই নয়, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মানে বুঝতে পারছেন? হরিদা সেই মুহূর্তে আর গরিব হরিদা নেই, তিনি আক্ষরিক অর্থেই একজন সংসারত্যাগী বিরাগী হয়ে উঠেছেন। চরিত্রটা তার সত্তার এতটাই গভীরে মিশে গিয়েছিল যে তিনি জাগতিক সমস্ত মোহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে কথা বলছিলেন। এরপর যা ঘটল তা আক্ষরিক অর্থেই সবাইকে থমকে দেয়। বিরাগী জগদীশবাবুর বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নেমে চলে যান, আর সেই 101 টাকার থলিটা ওই সিঁড়ির ওপরেই পড়ে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হরিদা সেই বিপুল অর্থ স্পর্শ না করেই খালি হাতে ফিরে এলেন তার সেই চিরচেলা অভাবের সংসারে। তার সারা বছরের রোজগারের স্বপ্ন ওই সিঁড়িতেই পড়ে রইল। আর এখানেই লুকিয়ে আছে পুরো আখ্যানের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা। পরে যখন বন্ধুরা তাকে এই বোকামির কারণ জিজ্ঞেস করে, হরিদা খুব শান্তভাবে উত্তর দেন, একজন খাঁটি সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। মানে টাকাটা নিলে তাকে চরিত্র থেকে বেরিয়ে আসতে হতো। আর পেটের ক্ষুধার চেয়ে তার কাছে নিজের অভিনীত চরিত্রের প্রতি বিশ্বস্ততা এবং শিল্পের মর্যাদা অনেক অনেক বেশি বড় হয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ আমরা যে অসাধারণ মনস্তাত্ত্বিক গল্পটা নিয়ে কথা বললাম, চলুন সংক্ষেপে তার স্রষ্টা সাহিত্যিক সুবোধ ঘোষ সম্পর্কে একটু জেনে নিই। তার নিজের জীবনটাও কিন্তু ছিল দারুণ বৈচিত্র্যময়। বহু বিচিত্র পেশায় কাজ করার অভিজ্ঞতা ছিল তার। আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি মানুষের মনের এত গভীর আর সূক্ষ্ম দ্বন্দ্বগুলো তার লেখায় খুঁটিয়ে তুলতে পেরেছিলেন। তারই একটা অসামান্য আর কালোত্তীর্ণ উদাহরণ হল এই বহুরূপী। আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। হরিদা প্রমাণ করে দিয়েছেন যে নিখুঁত শিল্পের জন্য চরম ত্যাগের প্রয়োজন, কিন্তু বিনিময়ে তিনি কী পেলেন? সেই আগের মতোই দারিদ্র্য আর অভাব। তাহলে কি সত্যিকারের শিল্পের মূল্যায়ন জাগতিক কোনো সম্পদ দিয়ে করা আদৌ সম্ভব, নাকি একজন শিল্পীর আত্মতৃপ্তি তার সবচেয়ে বড় পুরস্কার? এই ভাবনার জায়গাটাই আপনাদের জন্য রেখে দিলাম। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।